বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে ইজিপ্ট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হারাতে হবে অবশ্যই ইজিপ্টকে। আর্জেন্টিনা এর আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হাঁপ ছেড়ে বেঁচেছে, কোনো মতে এক্সট্রা টাইমে গিয়ে সেই ম্যাচটা আর্জেন্টিনা বের করছে আত্মঘাতী করে। আর্জেন্টিনার এবার কি পরিবর্তন প্রয়োজন? লিওনেল স্কালোনি ম্যাচের আগের দিন কি বললেন, কি ধরনের পরিবর্তন আর্জেন্টিনা আসতে যাচ্ছে? ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা কিভাবে লড়বে? আর্জেন্টিনার তো একটা ওয়েক আপ কল আগের ম্যাচেই হয়ে গেছে। আর্জেন্টিনা কি এবার আরও সতর্ক হবে, নাকি নিজেদের ভুলগুলো শুধরে এইবার ইজিপ্টের বিপক্ষে আরও আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে? সতর্ক না হয়ে আসলে আর্জেন্টিনার কোনো উপায় নেই, না হলে আটলান্টা স্টেডিয়াম থেকে বিদায় হয়ে যাবে লিওনেল মেসির, বিদায় হয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি সেটা তিনি খুব ভালোভাবেই জানেন এবং তিনি কিন্তু একটা কথা ডিরেক্টলি বলে দিয়েছেন, কেপ ভার্দের ম্যাচ আমাদের জন্য কঠিন ছিল, টাইট ছিল, কিন্তু সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, ইজিপ্ট আর কেপ ভার্দে এক না। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ইজিপ্ট খেলা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট অ্যাপ্রোচে। সেই জিনিসটা আর্জেন্টাইন ফুটবলারদেরকে তিনি এই মাঝের কয়েকদিন মোটামুটি আসলে বুঝিয়ে শুনিয়ে দিয়েছেন। যদিও সেখানে প্র্যাকটিস করতে না পারার একটা আক্ষেপ আজকেও লিওনেল স্কালোনি এখানে এসে তিনি শুনিয়েছেন। কোথায় প্র্যাকটিস করতে না পারা? মায়ামিতে প্রথম দিন, ঠিক পরের দিন তিনি করতে পারেননি, কারণ হচ্ছে এই দুটো দলে কিন্তু 120 মিনিটস খেলেছে লাস্ট ম্যাচটা, অর্থাৎ রাউন্ড অফ 32 এর ম্যাচটা। সুতরাং তার কাছে এইটা ইম্পর্টেন্ট, বা তিনি মনে করছেন যে এই ম্যাচে স্টার্টিং 11-এর সাথে এই ম্যাচে পরে আলটিমেটলি যারা নামবে তাদেরও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট থাকবে এই ম্যাচগুলোর মধ্যে। সুতরাং তিনি ব্যাপারটা কোথায়, মানে পরে নামবেন বলতে পরে নামা মিন্স হচ্ছে ধরেন আগের দিন যে 120 মিনিটস খেলেছে, হ্যাঁ, পরের দিন যখন প্র্যাকটিসটা হয় বা পরের দিন যখন ওই ম্যাচের পরের দিন প্র্যাকটিসটা ছিল, সেখানে তিনি রিজার্ভ বেঞ্চের অন্যদেরকে আরেকটু বেশি করে সময় দিতে পারতেন। সেই জিনিসটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডে তাদেরকে নিয়ে আরো একটা বেশি সেশন তিনি করাতে পারতেন। সেই জিনিসটা তো হয়নি আলটিমেটলি, কারণ তিনিই বলে দিয়েছেন এই ম্যাচটা দুটা দলের জন্য একটা টাইট ম্যাচ হতে যাচ্ছে সেই অ্যাঙ্গেল থেকে। এবং আর্জেন্টিনা বা ইজিপ্ট আর্জেন্টিনা থেকে একটু বেশি রিকভারি টাইম পেয়েছে, আর্জেন্টিনা সেটা থেকে কম পেয়েছে, সেটাও তিনি আলটিমেটলি প্রেস কনফারেন্সে শুনিয়ে দিয়েছেন। তো সব মিলিয়ে ইজিপ্টের এই টিমটা মানে সিট ব্যাক করবে না, ইজিপ্টের এই টিমটা লো ব্লক করবে না, যেটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনাকে হয়তো কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটার মধ্যে তাদেরকে ফেস করতে হয়েছে। এবং অ্যাটাকিং ট্রানজিশনে আর্জেন্টিনা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে যতগুলো দলের এগেনস্টে খেলেছে, এটা হবে তাদের জন্য টাফেস্ট অপোনেন্ট হবে। সেটা যতগুলো দলের সাথে তারা প্রোগ্রেস যত করবে সেটা হয়তো হতে পারে। কিন্তু লিওনেল স্কালোনি যে কথাটা বললেন যে অস্ট্রেলিয়া বিপক্ষে যখন ইজিপ্ট খেলেছে তার ভেতরে গ্যাপ ছিল আসলে কতক্ষণ, ঘন্টা দুয়েকের গ্যাপ, সেটাকেও তিনি ধর্তব্যের ভেতরে রাখছেন যে কিছুটা হলেও তারা রিকভারি টাইম বেশি পেয়েছে। আর্জেন্টিনা এখানে এসে আটলান্টাতে এসে পৌঁছেছে তারা ম্যাচের আগের দিনের রাতে, মানে ধরতে পারেন আপনি 1.5 দিন মতো সময় তারা পাচ্ছে। এবং এখানে এই স্টেডিয়ামে খেলা হবে বেলা 12টায় এখানকার স্থানীয় সময়। কিন্তু আসার কথা হচ্ছে এই স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং সেই কারণে ওই গরমটার প্রভাব থাকবে না। আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে নিজেদেরকে মেলে ধরতে পারে নাই, তার অন্যতম কারণ সম্ভবত ছিল মায়ামির গরমটা। ওটা আর্জেন্টিনাকে ভুগিয়েছে। মায়ামির পিচ নিয়েও দু একজন কথা বলেছেন, ঘাসটা তাদেরকে খুব একটা সাহায্য করে নাই, এরকম মন্তব্য আমরা আর্জেন্টিনার দিক থেকে শুনতে পেয়েছি। আর্জেন্টিনা এর আগে যতগুলো ম্যাচ খেলেছে মায়ামির আগে, তার ভেতরে দুটো স্টেডিয়াম, ক্যানসাস এবং ডালাস। ক্যানসাসে বেশ ঠান্ডা, ওখানে এটার কোনো প্রভাব ছিল না গরমের, এবং ম্যাচটাও ছিল সন্ধ্যা নাগাদ। আর এরপরে ডালাসের এই দুটো ম্যাচ তারা খেলেছে, একটা 12টার সময় ছিল স্থানীয় সময়, কিন্তু তারপর শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে ওই স্টেডিয়ামে আর্জেন্টিনার কোনো রকম কোনো ঝামেলা হয় নাই। তার মানে এটা আর্জেন্টিনার ভক্তদের জন্য আরেকটা স্বস্তির খবর, বা লিওনেল মেসির জন্য একটা স্বস্তির খবর। কিন্তু লিওনেল মেসির গেম টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার। আগের ম্যাচে 120 মিনিট লিওনেল মেসি খেলেছেন। লিওনেল মেসির বয়স এখন কমছে না, তো বাড়ছে, 39 বছর পেরিয়ে গেছেন। এবং এই মুহূর্তে লিওনেল মেসিকে আসলে যখন ফ্রেশ রাখা দরকার ছিল, তখন লিওনেল স্কালোনিকে বাধ্য হয়ে তাকে 120 মিনিট মাঠে রাখতে হয়েছে। নিশ্চয়ই তিনি এটা চান নাই কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা এক্সট্রা টাইমে যাক। হয়তো তার পরিকল্পনায় প্রাথমিকভাবে এমনও থাকতে পারে যে ঠিক আছে, আর্জেন্টিনা যদি 60 মিনিটসে 2-0 গোলে এগিয়ে যেত, তাহলে হয়তো লিওনেল মেসিকে 10 মিনিট হলেও একটা বিশ্রাম দেওয়া যেত, কিন্তু সেটাও দেওয়া যায় নাই। লিওনেল মেসি যখন ক্লান্ত থাকেন তখন আর্জেন্টিনার মানে কিন্তু একটা ঝামেলা, এবং লিওনেল মেসি সেই জায়গায় ওইভাবে অবদান রাখতেও খুব একটা পারেন না। এই ক্লান্তি আর্জেন্টিনার জন্য একটা দুশ্চিন্তার কারণ। এই কারণে বোধহয় স্টার্টিং 11 আমরা কিছু ফ্রেশনেস দেখতে পারি। স্টার্টিং 11-এ মোটামুটি ধরে নেওয়া যায় 3টা পরিবর্তন আসলেও আসতে পারে। 3টা পরিবর্তন, সেটা হচ্ছে প্রতিটা জায়গায় একটা করে, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক। লিয়ান্ড্রো পারেদেস তিনি এই ম্যাচটা খেলবেন, এটা মোটামুটি আসলে কনফার্ম হয়ে গেছে। এবং প্রেস কনফারেন্সটা যখন দেখলাম, প্রেস কনফারেন্সে লিয়ান্ড্রো পারেদেসকে নিয়ে এত প্রশ্ন এসেছে এবং
স্কালোনি লিয়ান্ড্রো পারেদেসকে যেইভাবে প্রেস করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন লিয়ান্ড্রো পারেদেস হচ্ছে 100% ফিট। এই দলে লিয়ান্ড্রো পারেদেস থাকা মানে হচ্ছে গিয়ে ও আপনার ডিফেন্সকে প্রোটেক্ট করবে, ও আপনার অ্যাটাকের সাথে আসলে লিঙ্ক আপটা করে দিবে খুব ইজিলি। তিনি এটাও মেনশন করেছেন এই লিয়ান্ড্রো পারেদেসকে 2022 সালে পাওয়া যায় নাই দেখেই পরে হচ্ছে এনজো ম্যাকালিস্টার তাদেরকে দিয়ে একটা নতুন মিডফিল্ড সেট আপ তিনি ক্রিয়েট করতে পেরেছিলেন সেবার, সেই সেট আপটা বিশ্বকাপ জিতিয়েও দিয়েছে। সো ওই জায়গায় আমরা বলতে পারি যে একটা পরিবর্তন লিয়ান্ড্রো পারেদেস হচ্ছেন, লিয়ান্ড্রো পারেদেস ঢুকছেন। এখন কার জায়গায় ঢুকবেন? মোস্ট প্রবাবলি সেখানে আলমাদাকে ফার্স্ট 11-এ জায়গাটা ছেড়ে দিতে হবে। তালিয়াফিকো তিনিও এই ম্যাচটা হয়তো বা স্টার্ট করবেন, মেদিনার জায়গায় তার ইন্ট্রোডাকশনটা হবে, এবং আমার মনে হয় লাউতারো মার্তিনেজের জায়গায় উলিয়ান আলভারেজের ওপর লিওনেল স্কালোনি এই ডু অর ডাই ম্যাচে ভরসাটা রাখছেন। লিয়ান্দ্রো পারেদেস আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। লিয়ান্দ্রো পারেদেস এর আগে বিশ্বকাপেও খেলেছেন 2022-এ, তখনও তার ইনজুরি নিয়ে একটা প্রশ্ন ছিল এবং তিনি হোল্ডিং মিডফিল্ডে সবসময় ভূমিকা রেখেছেন। কিন্তু সেই পারেদেস তখন ছিলেন ইউরোপে, এখন তিনি বোকা জুনিয়র্সের ক্যাপ্টেন, এখন তিনি ইউরোপ ছেড়ে দিয়েছেন, এখন তিনি খেলছেন বোকা জুনিয়র্সে। আর্জেন্টিনার সিডিএম পজিশনে সবসময় হাভিয়ার মাস্টেরানো চলে যাওয়ার পর থেকে প্রশ্ন একটা ছিল, এবং সেখানে এক্সিবেল পালাসিওসকে কখনো ট্রাই করা হয়েছে, কখনো ভাবা হয়েছে, কিন্তু পালাসিওস শেষ পর্যন্ত টিকে আছেন এবং এখনও আছেন। পালাসিওসকে এখানে খেলানোর কারণটা যেটা মনে হয় আমার কাছে, যে যদি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত পারেদেসকে স্টার্ট করান, তার পেছনে কারণ সম্ভবত এটা হতে পারে যে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে আরেকটু সামনের দিকে কমিট করা, মানে ম্যাকালিস্টারকে তখন আপনি সামনের দিকে দিতে পারবেন। ম্যাকালিস্টার এই পর্যন্ত এখনও বিশ্বকাপে যেই জায়গায় খেলেছেন সেটা হচ্ছে অনেক সময় বিল্ড আপের সময় সেন্টার ব্যাকের মাঝখানে। তো আপনি যখন পারেদেসকে ওখানে পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি ম্যাকালিস্টারকে এখন সামনের দিকে পুশ করতে পারছেন। এনজো ফার্নান্দেজের এখনো পর্যন্ত বিশ্বকাপে ফর্ম ওঠে নাই, রদ্রিগো দে পলও খুব একটা ভালো করেন নাই। দে পল যখন আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠ ছেড়েছেন তখন তিনি নিজেও একটু হতাশ হয়েছেন, তিনি বোধহয় উঠতে চান নাই, এরকম একটা ব্যাপারও মনে হয়েছে অনেকের কাছে। কিন্তু এই যে মিডফিল্ড ট্রায়ো, মানে অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দে পল, এখনো পর্যন্ত তারা আর্জেন্টিনার হয়ে এইবারের বিশ্বকাপে তুঙ্গে গেছেন এমনটা দাবি করার কোনো সুযোগ নাই। আর্জেন্টিনার মিডফিল্ডে যে চেঞ্জ দরকার, বা আর্জেন্টিনার স্কোয়াড সিলেকশনে বা স্টার্টিং ইলেভেনে যে চেঞ্জ দরকার, এটা কেপ ভার্দের সঙ্গে ম্যাচে বোঝা গেছে। ল্যাক অফ ক্রিয়েটিভিটি আর্জেন্টিনাকে ওই ম্যাচে ভুগিয়েছে। যদিও আমরা বলছি যে ঠিক আছে ইজিপ্ট হয়তো ওইভাবে লো ব্লক করবে না, বাট হু নোজ, করলেও তো করতে পারে, তো সেটা তখন ব্রেক তো করতে হবে। এই কেপ ভার্দের সঙ্গে ম্যাচের পরে আর্জেন্টিনার 11-এ একটা ডিমান্ড করে যে একটা চেঞ্জ দরকার, এবং সেই চেঞ্জটা আমরা বলছি যে ঠিক আছে এনজো ফার্নান্দেজ বা ম্যাকালিস্টারকে একটু সামনে কমিট করে রদ্রিগো দে পলকে তিনি ড্রপ করবেন না, আর্জেন্টিনা দল তার প্রয়োজন আছে। আলমাদা যেহেতু আগের ম্যাচে খুব একটা ভালো করতে পারেন নাই, আলমাদাকে হয়তো পরের দিকে নামিয়ে ইম্প্যাক্টটা রাখার একটা সুযোগ তখন থাকবে। রাদার পারেদেসকে আপনি রেখে ওই ব্যালেন্সটা করা, মিডফিল্ডের সঙ্গে ডিফেন্সিভ লাইনের সেই ব্যালেন্সটা ক্রিয়েট করা, যাতে আপনি অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে আরও সামনের দিকে পুশ করতে পারেন, যেটা তার জন্য আরও বেটার পজিশন, নাম্বার 10 রোল বা নাম্বার 8 রোল, সেখানে তিনি হয়তো আরও বেশি ফ্লারিশ করতে পারবেন। সেটা হয়তো আর্জেন্টিনার ওই ল্যাক অফ ক্রিয়েটিভিটি জায়গাটা কিছুটা হলেও ঘোচাবে। এইটা হচ্ছে আর্জেন্টিনার দিক থেকে সম্ভবত ট্যাকটিক্যালি এইটার ব্যাখ্যা দাঁড়ায়। কিন্তু ইউলিয়ান আলভারেজ লাউতারো মার্তিনেজের জায়গায় কেন, এর ব্যাখ্যা আসলে কি দাঁড়ায়? যে ঠিক আছে ফ্রন্ট লাইনে একটা চেঞ্জ দরকার, তাই মানে আলভারেজও কি এখনো পর্যন্ত বিশ্বকাপে খুব ভালো করেছেন? আলভারেজও ভালো করে নাই, লাউতারো মার্টিনেজ হচ্ছে একটা গোল রয়েছে তার পেনাল্টিতে, এছাড়া লাউতারো মার্টিনেজের পাশেও কিন্তু যে অনেক বেশি আপনি পয়েন্ট দাঁড় করাতে পারবেন জিনিসটা এমনও না। স্কালোনির ওই প্ল্যানটা কিন্তু গতবারের বিশ্বকাপে আমরা দেখলাম, যখন লাউতারো মার্টিনেজ ক্লিক করতে পারছিলেন না, আলভারেজকে নামানো হলো। এবার কিন্তু তার আগেই তিনি আলভারেজকে সুযোগ দিয়েছিলেন। হ্যাঁ, ওইটা হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ ছিল, দ্যাট মিনস গ্রুপের লাস্ট স্টেজের ম্যাচটাই তিনি স্টার্ট করেছিলেন আলভারেজ, বাট ওই ম্যাচেও তিনি ফ্লারিশ করতে পারেন। এবং মাঝখানে আসলে যে গ্যাপটা ছিল, আমার মনে হয় এইটার মধ্যে স্কালোনি আলভারেজকে নিয়ে খুব মানে পজিটিভ কোনো একটা ভাইব পেয়েছেন, সে কারণে এই চেঞ্জটা তিনি করতে চাচ্ছেন। বা একটু লিওনেল মেসিকে আর একটু বেশি আনলিশ করার জন্য হতে পারে। আলভারেজের সঙ্গে লিওনেল মেসির ওই বোঝাপড়াটা ভালো, আবার এমনও হতে পারে যে আলভারেজকে প্রথমে নামিয়ে আত্মবিশ্বাসটা একটু দেওয়া থাকে যে না, তুমি আমার স্টার্টার, লাউতারো মার্তিনেজ তুমি সব সময় পরে আমার একটা সুযোগ পাবে, এই ধরনের ম্যাচে সবসময় প্রয়োজন হয়। আর অন্য একটা চেঞ্জের কথা আমরা যেটা বলছি সেটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে মেদিনাকে আমরা ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে দেখেছিলাম, সেই জায়গায় হয়তো নিকোলাস তালিয়াফিকোকে আমরা দেখতে পারি স্টার্ট করতে, এবং তালিয়াফিকো আগের ম্যাচে নেমে খুব মন্দ করেছেন, ব্যাপারটা তাও না। কিন্তু আর্জেন্টিনার এই ইজিপ্টকে হারাতে হলে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা আর্জেন্টিনার দরকার। মানে আর্জেন্টিনার এখন পর্যন্ত বিশ্বকাপ কেমন গেছে আমরা এইভাবে বলি, আর্জেন্টিনা ফ্যানরা ধরেন, আমি বললাম যে ঠিক আছে অনেকে ব্যাপক খুশি, কিন্তু আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন মোডেই আছে। আর্জেন্টিনা নয়, বিশ্ব চ্যাম্পিয়ন মোডটা, বা ধরেন গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখেন, গ্রুপ স্টেজের 3টা ম্যাচ আর্জেন্টিনা উদযাপন করতে করতে কাটিয়ে দিয়েছে। কেপ ভার্দের ম্যাচের পরেও তারা উদযাপন করেছে, বাদ ভাঙা উদযাপন দেখেছে আর্জেন্টিনা ফ্যানদের কাছে, প্লেয়ারদের কাছ থেকে।
কিন্তু আর্জেন্টিনা এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে কেপ ভার্দে ম্যাচে গেছে যেখানে তাদেরকে একদমই আত্মবিশ্বাসী মনে হয় নাই। আপনি একবার ভাবুন যে আর্জেন্টিনা যদি কেপ ভার্দের সঙ্গে বাদ পড়তো, ঘটনাটা কি দাঁড়াতো, শিরোনামটা কি হতো। একই ঝুঁকি তো ইজিপ্টের বিপক্ষেও আছে। তো সেই ঝুঁকির কথা আর্জেন্টিনার মাথায় রাখা বোধহয় প্রয়োজন। এবং আর্জেন্টিনা মানে 2টা বিশ্বকাপ যেটা খুব কঠিন, নিয়ার ইম্পসিবল কাজ আধুনিক কালে এসে। আর্জেন্টিনা টুর্নামেন্টে আরও বেশি প্রোগ্রেস করতে চাইবে, এবং প্রোগ্রেস করতে চাইলে তাদের ওই যে মেন্টালিটি, যে সেলিব্রেটরি মেন্টালিটি, এইখান থেকে বেরিয়ে এই বিশ্বকাপে কিছুটা আবিষ্কার করতে হবে। আগের বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে ম্যাচের হারটা তাদেরকে তুঙ্গে তুলে দিয়েছিল, তালে উঠিয়ে দিয়েছিল। এইবার এখনো পর্যন্ত তাল ধরার জায়গাটা আর্জেন্টিনা গেছে বলে আমার কাছে মনে হয় না। এটাই আসলে ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। লাস্ট ম্যাচের ওই ভুল ত্রুটিগুলো তারা আসলে কিভাবে শোধরাতে পারবেন। স্কালোনি তো আসলে বলেছেন ওই ম্যাচের ভুলগুলো নিয়ে তিনি অলরেডি কাজ করেছেন। প্লেয়াররা আসলে জানে ওই ম্যাচে কি হয়েছিল, এই ম্যাচে তাদের কি করতে হবে। সো এই জিনিসগুলো আসলে রেকটিফাই করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইজিপ্ট তারা কাগজে কলমে, হ্যাঁ আপনি তাদেরকে বিশ্বকাপে খুব বেশি আসলে দেখেন নাই, যদিও আফ্রিকার মহাদেশ থেকে সবার আগে বিশ্বকাপটা আলটিমেটলি তারাই খেলেছিল, বাট ওই যে একটা লং অ্যাবসেন্স থাকা, এবং ইজিপ্ট তো আসলে যে খুব মানে হেলদি ওয়েতে তারা এবারের নকআউট স্টেজে উঠেছে তেমনটাও না। কিন্তু তাদের দলে ওমর মারমুশ এবং মোহাম্মদ সালার মতো 2জন প্লেয়ার আছেন, সেটার জন্য আলাদা করে পরিকল্পনাও লিওনেল স্কালোনিকে কিন্তু করতে হচ্ছে। তিনি জানেন যে তার ডিফেন্স লাইনের ওপর যে কোনো ক্ষেত্রে এই 2জন আসলে ছড়িটাও ঘোরাতে পারে। আর্জেন্টিনার উইংয়ে যে ঝামেলাটা, সেটা লিওনেল স্কালোনির দলকে খুব ভালো মতো শুধরাতে পারতে হবে, নইলে আর্জেন্টিনা আরেকবার চাইবে না কেপ ভার্দের মতো যাতে গোল তারা হজম করে এই ম্যাচে। একটা তো তারা হজম করতে চাইবেই না, 2টা তো প্রশ্নই আসে না। সেই জায়গায় আর্জেন্টিনার ডিফেন্স লাইনকেও তাই শক্ত পরীক্ষা দিতে হবে। ইজিপ্টের বিপক্ষে কেপ ভার্দের সেই জুজু যেটা তাদেরকে তাড়া করেছে পুরো ম্যাচ জুড়ে, সেটা তারা কাটাতে চাইবে। আর্জেন্টিনা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। কমেন্ট সেকশন খোলাই আছে, ইজিপ্টেরটা আরেক সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.